আম্মু, আমি আপনাদের পালিত, আর মেম সাহেব কিন্তু আপনাদের নিজের মেয়ে। প্লিজ তার খোঁজ নিন, কোথায় সে? চুপ করে থাক তুই, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি, তোরে বাসায় নিয়ে দেবো। আন্টি উঠে চলে গেল। তখনই আমি, স্নেহা আর সারা কেবিনে। তোমরা জানো না মেম সাহেব কোথায়? ভাইয়া, এত কিছুর পর তুমি ওই মেয়ের নাম মুখে আনছো? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তোমাকে ফিরে পেলাম। ওর নাম আর মুখে এনো না, যেখানে যায় যাক। একটা মেয়ে দুদিন কোথায় গেছে তোমরা একটু খোঁজ নিলে না? তখন আন্টি রুমে আসলো। নীল, বিকেলে তোকে বাসায় নিয়ে যেতে পারবো, দুপুরে তোরে আর একবার দেখবে ডাক্তার। আম্মু, তোমরা বাসা থেকে ফ্রেশ হয়ে আসো, তোমাদের চোখ মুখ তো বেহাল অবস্থা হয়ে গেছে। তোরে একা রেখে? আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমার কাছে কি একটা ফোন দাও, তোমরা গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসো, আমি ততক্ষণ ফোন চালাবো। ভাইয়া নাও আমার ফোন। আচ্ছা, সাবধানে যেও। ওরা চলে গেল, ওখানে ওরা আছে, এটা আমার কাছে কেন লাগছে? একটা এতিমের জন্য ওরা কেন কষ্ট করবে? তবে নীলা এতটা পাষাণ, নীলার মনে কি একটুও মানে আমার জন্য? এতগুলো বছর একসাথে, তবু আমারে মারতে ওর বিবেকে বাঁধলো না। এই দুনিয়াতে কি জীবনের থেকেও অর্থের মূল্য অনেক বেশি? মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? তবে আমি নীলার কাজে কোনো মাইন্ড করি নাই, বিন্দু মাত্র না। তবে বড় নীলার জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা গেল কোথায়। নীলার কথা চিন্তা করতে করতে অনেকক্ষণ পার হয়ে গেল। আমি তখন খেয়াল করলাম কে যেন দরজার পাশে আমার দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। পর্দা দেওয়া, তার উপর তার মুখ ঢাকা, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে কেবিনে হেলান দিয়ে বসলাম। তখন তারে ভালোভাবে দেখতে পেলাম, তবে খালি তার চোখ দুটি আর দেখে চিনতে পারলাম। মেম সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? প্লিজ আমার সামনে আসুন। আমার কথা বলার সাথে সাথে নীলা সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি যে দৌড়ে যাব, কিন্তু স্যালাইন চলছে, সেজন্য যেতে পারলাম না। তবে আমি ডাকার সাথে সাথে নীলা ছুটে পালালো। আমি বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু চলে গেল। তার মধ্যে আম্মুরা চলে আসলো, আর সাথে সাথে আম্মু, নীলা এসেছিল। কি কি ওই ডাইনি এসেছিল তোকে মারবার জন্য? দরজার কাছে দাঁড়িয়েছিল, ডাকার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে। আম্মু, আমি জানি না ওই মেয়েটা আবার কি ক্ষতি করতে এসেছিল। তোরে এক্ষুনি বাসায় নিয়ে যাব, আর মোটেও তোরে একা রাখবো না। শকুনের নজর লেগেছে তোর উপর। খানিক পরে আমার হাত থেকে স্যালাইন খুলে দিল, তারপর সব ঝামেলা শেষ করে আমাকে বাসায় নিয়ে আসলো। আমাকে নিয়ে ধরে সোজা আমার রুমে চলে গেল, তারপর খাটে শুয়ে দিল। আগে থেকে একটু সুস্থ, আমি চুপচাপ বসে আছি। আমার পাশে স্নেহা আর সারা বসে আছে। তোমরা দুজন আমার একটা হেল্প করবে? কি? নীলা কোথায় আছে আমাকে বলবে, ওর খোঁজটা এনে দেবে। না, আন্টি জানলে বকা দেবে। নীলা আপুর সাথে আর কোনো সম্পর্ক নেই। মেয়েটা কোথায় আছে, খাইছে কি না, ও আশেপাশে আছে? তুই এখনো ওর নাম করছিস? আমি মা হয়ে ওরে ভুলে যেতে পারছি, আর তুই কেন পারছিস না? আপনি কিন্তু ভুল করছেন। একটা এতিম ছেলের জন্য নিজের মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমরা কি তোর কেউ না? আমরা কি তোর আপন হয়ে উঠতে পারিনি? কেন বারবার নিজেকে এতিম এতিম বলছিস? না না আম্মু, তোমরা আমার আপন, তোমরা ছাড়া আমার কে আছে? কিন্তু মেম সাহেবও আমার অনেক আপন, তার যে মিস করছি। ওই মেয়ে তো তোকে কিছু ভাবে না। তাতে কি, আমি তো তাকে আমার একজন ভালো বন্ধু ভাবি, অনেক কাছের বন্ধু। ওর কথা বাদ দে, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার বানাচ্ছি। আম্মু চলে গেলেন। খুব মিস করছি মেম সাহেবকে, তার রেগে কথা বলাটাকে খুব মিস করছি। কিন্তু তিনি কেন পালালেন? কিসের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি চুপ করে বসে আছি, ক্লান্ত শরীর, চোখটা বুজে আসলো। বিকালে ঘুম ভাঙলো, তারপর আম্মু আমাকে খাইয়ে দিল। আমি আস্তে আস্তে বাহিরে আসলাম। শরীরটা আগের থেকে বেশ ভালো, আর দুর্বল লাগছে না। আগে বাসায় থাকলে নীলা এসে ঝগড়া করত, গালাগাল করত, মারতো পর্যন্ত। তখন হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন মিস করছি তাকে। প্রেম সাহেব কই গেলেন আপনি? এভাবে দুদিন পার হয়ে গেল। এখন আমি বেশ সুস্থ। এই দুদিনে আম্মু আর বন্ধুটা যা সেবা যত্ন করেছে, তা আমি ভুলেই গেছি যে আমি এতিম।
আমি বিকেলে একটু বের হলাম জোর করে। আম্মু যেতে দেবে না। আমার বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নীলাকে খোঁজা। আমি তাদের বাসায় পালিত, আর আমার জন্য কেন সেই বাসার মালকিন বাসায় থাকবে না? নীলা নিশ্চয়ই আশেপাশে আছে, লুকিয়ে আছে, সামনে আসছে না। আচ্ছা, নীলার বেস্ট ফ্রেন্ড তো ইভা, ওর বাসায় নেই তো? একটু দেখে আসি। আমি গাড়ি ধরে সোজা চলে গেলাম ইভার বাসায়। ওর বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। খানিকক্ষণ পরে দরজা খুলে দিল। ইভা আমাকে দেখে যেন ভূত দেখছে। তুমি এখানে? ইভা, আমাকে প্লিজ হেল্প করেন। বলেন না ইভা, নীলা কোথায়? জানি না তো। আমি জানি নীলা আপনার বেস্ট ফ্রেন্ড। বলেন না নীলা কোথায়? আমি জানি না। কেন খুঁজছেন নীলাকে? আজ 1 সপ্তাহ হয়ে গেল তিনি বাসায় যায় না। তারে বাসায় নিয়ে যাব, প্লিজ বলুন তিনি কোথায়। জানি না, তুমি চলে যাও এখান থেকে। জানি না নীলা কোথায়। আমি জানি আপনি মিথ্যা কথা বলছেন। যাবে নাকি অপমান করে বের করে দেব? আপনি সোজাসুজি বলবেন নীলা কোথায়, নাকি আপনার নামে কিডন্যাপ কেস দেব? আপনি নীলাকে লুকিয়ে রাখেন নাই তো? কথা শুনে এবার কিছুটা ঘাবড়ে গেল। আর একটু ভয় দেখালে ব্যাস বলে দেবে। আমি শেষবারের মতো বলছি, বলেন নীলা কোথায়? বলবেন নাকি আইনের আওতায় নেব? বলছি, নীলা আমার বাসায়। আমাকে নিয়ে চলুন নীলার কাছে। উপরের রুমে আছে। প্লিজ বলুন। আমি এবার পিছু পিছু গেলাম। উপরে একটা রুমে নিয়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ করা। নীলা, দরজা খোল। দরজাটা খুলে দিল। নীলাকে দেখে আমি শক খেলাম। চিনতেই পারছি না নীলাকে। এটা কোন নীলা? শেষবার যে নীলাকে দেখেছি সেই নীলা কোথায়? কত রোগা মালিন হয়ে গেছে। চোখের নিচে কান্নার পানির স্বর পড়ে গেছে। মুখটা কতটুকু হয়ে গেছে, চেহারা লাবণ্য কমে গেছে। মেম সাহেব, আপনি লুকিয়ে আছেন কেন? কিন্তু নীলা কোনো কথা না বলে ফ্লোরে বসে পড়ল। মাথাটা মাটিতে নুয়ে দিয়ে গলা ছেড়ে দিয়ে কান্না করছে। অনেক জোরে কান্না করছে। মেম সাহেব, কান্না করছেন কেন? আমি বেঁচে আছি সেটা দেখে কি কান্না করছেন? আপনি যদি বলেন তাহলে আমি একদম মরে যাব। তবুও কান্না করবেন না, বাসায় চলুন। আমার বাসা নেই, একটা খুনির কোনো বাসা থাকে না। চলে যা তুই। আমি তোকে দেখে সহ্য করতে পারছি না। আমি তোর সামনে দাঁড়াতে পারছি না। মেম সাহেব, আপনি এখন কান্না করলে কি করে হবে? আপনি যেটা চাইছিলেন সেটাই তো আমি করেছি। আমার থেকে চলে যা। আমি আপনাকে নিতে এসেছি, আর নিয়ে যাব। আমি যাব না। মেম সাহেব, আপনি কিসের জন্য বাসায় যাচ্ছেন না? কিসের জন্য পালিয়ে বেড়াচ্ছেন? আমি খুনি। কি বলছেন? কাকে খুন করলেন? জানিস না? প্লিজ নীল, তোর পায়ে পড়ে চলে যা। আসিস না আমার সামনে। আমি একা থাকতে চাই। মেম সাহেব, আপনি এখনই বাসায় যাবেন, আর কোনো কথা নাই। কি জন্য যাব? আমি যাওয়ার জন্য সব রাস্তা বন্ধ করে ফেলেছি। আমার এখন একটাই রাস্তা, আর তা হলো তোর থেকে দূরে থাকা। মেম সাহেব, আপনি কেন এমন করছেন? যা হয়ে গেছে সব অতীত, আর অতীতকে মনে রাখতে নেই। চলে যা। তুই কেন আসলি? আমি তোরে তো খুন করতে চাইছিলাম। আমি বুঝতে পারিনি তুই আমার শত্রু না, আমি তোর শত্রু। সম্পত্তির জন্য আমি তোকে মেরে ফেলতে চাইছি। মেম সাহেব, ওটা নিয়তির খেলা। দেখুন, ওটা আমার কপালে ছিল। আপনি কেন চলে আসবেন? আসা উচিত তো আমার, কারণ সব কাজের মূল আমি। আমি যে কাজ করেছি সেটা হলো আমার সীমার বাহিরে। মেম সাহেব, আমি কখনোই আপনার উপর বিন্দু মাত্র রাগ করি নাই। যা হয়েছে ভুলে যান, চলুন বাসায়। আমি এত করে বোঝাচ্ছি, কিন্তু নীলা তো কান্না করে যাচ্ছে। কান্নার কারণে কথা বলতে পারছে না। একদিনে মেয়েটার অবস্থা, একদিনে মেয়েটার অবস্থা। আমি নীলা পাশে বসে নীলাকে তুললাম। আজ প্রথম নিজ আমি নীলাকে স্পর্শ করলাম, কিন্তু ও কোনো বল দিচ্ছে না, এভাবে কান্না করছে। মেম সাহেব, বাসায় চলুন। যাব না বাসায়। আপনার বাসা, আর আপনি যাবেন না বললেই হলো? কিসের জন্য যাবেন না? মানুষ কি ভুল করে না? ভুল সব মানুষ করে। ভুল করে বলে ক্ষমা এত মূল্য। আপনি বাসায় চলুন, আম্মু আপনার জন্য মন খারাপ করে আছে। একটা খুনির কোনো জায়গা নেই ওই পবিত্র বাড়িতে। মেম সাহেব, আপনি খুনি না। আপনার মতো কোমলমতি মেয়ে খুনি হতে পারে না। যেটা ছিল ওটা একটা মিস্টেক, আর আমি সম্পূর্ণ সুস্থ। তুই আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য জোর করছিস, কিন্তু সেই আমি তোরে বাসা থেকে বের করে দিতাম, বিষ খাওয়ালাম ছলনা করে। মেম সাহেব, আপনি ভুল করে ফেলেছেন, তাই বলে বাসায় কেন যাবেন না?
আরে ওসব কথা তুললে তার কোনো সম্পর্ক থাকবে না। চলুন বাসায়, চলুন। আর একটা কথাও না, আমি নীলাকে আর কোনো কথা বলতে দিলাম না। নীল হাত ধরে সোজা গাড়িতে নিয়ে বসালাম। ইভা, ধন্যবাদ তোমাকে নীলাকে দেখে রাখার জন্য। ওবাইদুল, নীলাকে দেখে রেখো। নীলা কিন্তু কিছুই খাচ্ছে না, রাতে ঘুমাচ্ছে না, রাত দিনভর কান্না করছে। চিন্তা করবেন না, বাই। আমি সোজা গিয়ে গাড়িতে বসালাম। গিয়ে দেখি নীলা কান্না করছে। মেম সাহেব, কান্না করছেন কেন? আপনার চোখে পানি মানায় না, রাগিলুকে আপনাকে মানায়। আমি যারে মেরে ফেলতে চাইছি সেই আমাকে বাঁচাচ্ছে, কেন করছিস? আপনি বলেছিলেন না আমি আপনার সব থেকে কাছের বন্ধু, আর বন্ধু কষ্ট পাচ্ছে সেটা আমি কিভাবে দেখব? ওটা তো অভিনয় ছিল। জানিস, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। ক্ষমার থেকে কোনো কিছু বড় নয়। আমি বাসায় পৌঁছে গেলাম। নীলা আসতে চাইছে না। আমি জোর করে নীলাকে গেটের সামনে নিয়ে আসলাম। কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিয়ে, কোথায় গেছিলি? এত দেরি কেন হলো? নীলাকে আমার পেছনে দেখতে পেয়ে। তুই কি জন্য এসেছিস? ও মরে নাই, এখনো বেঁচে আছে, একেবারে মারতে চাস? আম্মু, মেম সাহেবকে একদম বকবেন না। মেম সাহেব, আপনি ভেতরে আসুন। নীলা কোনো কথা বলছে না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলে যাচ্ছে, মাথাটা নিচু করে কান্না করছে। আমি হাত ধরে টেনে টেনে ভিতরে নিয়ে আসলাম। এই বাসায় কোনো খুনের জায়গা নেই। হয় ও থাকবে, না হয় আমি থাকবো, যে কোনো একজন থাকবে। ও আপনার মেয়ে। আম্মু, মেয়ের সাথে এমন ব্যবহার করছেন কেন? যেটা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। মানুষের ভুলটা কেন ধরে সবাই? যেটা ধরলে ঝগড়া হয়। ক্ষমা? তাও ওকে? ও কি করেছে বলতো? আমার মেয়ে এত বেয়াদব, আমার ধারণার বাহিরে। ছি, এত লোভী। তোর মতো মেয়ে না থাকাই ভালো। আম্মু, মেম সাহেবের ভুলটাই দেখলেন? ছেলে মানুষ ভুল তো করতেই পারে, কিন্তু মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন। চিনতে পারছেন? যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আজ তার চোখে পানি। চেহারাটার কি করেছে দেখছেন? আপনি তো মা, সন্তানের ভুল কেন ধরছেন? ও আমার মেয়ে না, ও এই বাড়িতে থাকবে না। আমি তো আপনার কাছে কোনো কিছু কোনোদিন চাইনি, আজ আপনার কাছে চাচ্ছি। মেম সাহেবকে ক্ষমা করে দিন, ওরে এই বাড়িতে থাকতে দিন। যে তোকে মারতে চাইছিল তাকে তুই বাঁচাচ্ছিস? যে আমার বন্ধু, আর আমার বন্ধু বিপদে পড়ছে, তার পাশে আমি দাঁড়াবো। মেম সাহেব, আপনি রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিন। কিন্তু নীলা নীরব এক জায়গাতে দাঁড়িয়ে আছে, চোখের পানি মুখ বেয়ে নিচে পড়ছে। স্নেহা, নীলাকে ওর রুমে নিয়ে যাও, তারপর ভালো করে পরিষ্কার করে দাও। নীলাকে নিয়ে গেল। আম্মু, মেম সাহেবকে আর যেন কিছু বলবেন না। মেয়েটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তাকানো যাচ্ছে না মেয়েটার দিকে। দেখছেন মুখটা শুকিয়ে কি হয়ে গেছে? তোর মধ্যে কি রাগ অভিমান বলে কিছু নেই? যেগুলো মানুষের মধ্যে ফাটল ধরে দেয় সেগুলো ভিতরে কেন রাখবো? যা মানুষকে কাছে নিয়ে আসে, আমার মধ্যে হয়তো তাই আছে। নীলা বাসায় থাকুক, তবে আমারে যেন না ডাকে, আমার সামনে যেন না আসে। ওর উপর থেকে আমার মায়া উঠে গেছে। এটা আপনার মনের কথা না। সন্দেহ হয়ে গেছে, কিছু খেয়ে নি। আপনি খাবার দেন, আমি আসছি। আমি নীলার রুমের দিকে আসলাম। এসে দেখি নীলা খাটের নিচে বসে কান্না করছে। স্নেহা আর সারা বোঝাচ্ছে, কিন্তু কান্না থামছে না। মেম সাহেব, আসুন খেয়ে নিন। না খেয়ে ফেলে দেওয়ার মতো হয়েছে। আমার একটু বিষ এনে দে, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থাকলে শুধু খারাপটাই করি। আমি অপ্রয়োজনীয়, বেঁচে থেকে কোনো লাভ নেই। মেম সাহেব, সব ঠিক হয়ে যাবে। আপনি কেন কান্না করছেন? আপনি আমাকে বিষ খাইয়েছেন, আমি তো কিছু বলছি না। তো আপনি কেন কান্না করছেন? আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না। তোর সামনে আসতে পারছি না লজ্জায়। কি করব আমি? আমি এত লোভী। আগে যদি তোর সাথে ভালো ব্যবহার করতাম তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। রাত অনেক হলো, আসেন খেয়ে নিন। আমি নীলাকে তুলে নিয়ে আসলাম খাওয়ার টেবিলে। আম্মু তো রেগে যাচ্ছে, কিন্তু আমার অনুরোধে তিনি কোনো কথা বললেন না। আজ অনেক করে খাবেন, ঠিক মতো তো খাওয়া দাওয়া করেন না। নীলা খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে দিচ্ছে না। বলা বলিতে কিছু খাবার খেলো, তারপর শুতে চলে গেল। আমিও চলে আসলাম ঘুমাতে। ক্ষমা করে দিয়ে যে স্বস্তি পাওয়া যায়, তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না।
যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ। তবুও মানুষ প্রতিশোধ নেবার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে। আমি শুয়ে পড়লাম। মাঝরাতের দিকে হালকা করে কান্না শব্দ পেলাম। উঠে দেখি নীলা রুম থেকে আসছে। রাত তখন 2টো বাজে। জানালার পর্দা সরে দেখি নীলা বসে বসে কান্না করছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আমি আর গেলাম না, কান্না করুক। কান্না করলে মন হালকা হয়। তারপর গিয়ে শুয়ে পড়লাম। সকাল 9টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি সবাই বসে আছে নীলাবাদে। ম্যাম সাহেব কই? আমি সোজা নীলার রুমে গেলাম। গিয়ে দেখি নীলা শুয়ে আছে। সামনে গিয়ে দেখি চোখের পানি অঝরে পড়ছে। ম্যাম সাহেব, আপনি এখনো কান্না করছেন? চলুন বাইরে চলুন। আমি এত খারাপ ব্যবহার করলাম আর তুই একটিবারও রাগ করিস নাই, আর এখন আমার জন্য এত কিছু কেন করছিস? আপনি বলেছিলেন আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু। মিথ্যা বলেছিলাম, ছলনা করেছি। তাই কি? বলে তো ছিলেন। ম্যাম তাড়াতাড়ি আসেন, আমি বাইরে বসে আছি। আপনি আসলে তাই খাবো। ক্ষুধা লাগছে কিন্তু। আমি বাইরে চলে আসলাম। তখন হঠাৎ কলিং বেল বাজলো। আমি উঠে গেলাম। দরজা খুলে দেখি বড় খালাম্মু। তাকে দেখে বুকের ভেতর লাফিয়ে উঠলো, যেন কত আপন কেউ। তিনিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো আন্টির দিকে এভাবে তাকিয়ে আছি। আমি যেন নিজের ভেতরে নেই। খালাম্মুর দিকে তাকিয়ে একটা অজানা তৃপ্তি পাচ্ছি। তার কথায় ধ্যান আসলো। কিরে, দরজা আটকে কি দাঁড়িয়ে থাকবি? না না, কি যে বলেন। খালাম্মু, আপনি ভেতরে আসেন। আমি রাস্তায় একটা এতিম ছেলে। আপনার রাস্তা আটকানোর মতো স্পর্ধা আমার নেই, তবে আপনাকে খুব আপন মনে হয়। কেমন আছিস তুই? জি, অনেক ভালো। তোরে তো বোঝাই যায় না, মনে হাজারো কষ্ট নিয়ে তুই মুখে হাসি রাখিস। রাগ আমিও করতে জানি, জানেন খালাম্মু। আমারও মন চায় একটু রাগ করি, কার উপর একটু অধিকার খাটাই, কিন্তু বাস্তবতা আমাকে থমকে দিছে। কেন? আমি যে এতিম, আমি রাগ করলে এবারের সবাই আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি তাদের বাসায় আছি, একে তাদেরকে ঝামেলা করছি, তার উপর যদি রাগ দেখায় তাহলে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা হবে। সেজন্য যে জিজ্ঞেস করে কেমন আছিস, আমি একটাই জবাব দিই, আলহামদুলিল্লাহ ভালো। হারটা তো তুই নিস নাই, কিন্তু তোর উপর মিথ্যা দোষ চাপিয়ে অনেক অপমান করেছিলাম, তাই না? আমি কিন্তু কষ্ট পাই নাই। আচ্ছা ভেতরে আসুন। আচ্ছা, তুই জানিস না তোর মা বাবাকে? ওখানে বসে আছে। তোরে কোথা থেকে আনছিল? সদর থেকে। হাসপাতালের পাশে একটা বস্তিতে থাকতাম। জানিস, ওই হসপিটাল থেকে আমার সব হারিয়েছে। কি হারিয়ে গেছে বলুন, আমি খুঁজে দেব। কিছু না, ভেতরে চল। নীলা কই? ভেতরে আছে। আন্টির সাথে দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। তারপর আমি চলে গেলাম বাসার বাহিরে। আমি দুপুরের আগে বাসায় আসলাম। প্রচুর গরম, তাই হাত পাখা নিয়ে ছাদে গেলাম। বিদ্যুৎ নেই, খালি গায়ে দোলনায় বসে বাতাস খাচ্ছি। তখন খালাম্মু ছাদে আসলো কাপড় শুকাতে। আমাকে দেখে তিনি দৌড়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। তিনি সোজা আমার সামনে এসে, তোর বুকে এটা কিসের দাগ? জানি না, ছোট থেকে আছে। তো তুই কোন হসপিটালের পাশে থাকিস? কাদের কাছে থাকিস? আমাকে নিয়ে চল এক্ষুনি। গোসলটা করে নেই। আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি চল। তিনি আমাকে টেনে নিচে নামালেন। যে অবস্থাতে আছি সে অবস্থাতে গাড়িতে বসালেন। আমার টেনে নিয়ে কোথায় যাচ্ছে? আমাকে টানতে দেখে আম্মু আব্বু আর স্নেহা আমার সাথে গাড়িতে এসে বসলো। সোজা নিয়ে গেল বস্তিতে, যেখানে নীল ছোটবেলায় থাকতো। কাদের কাছে থাকতিস? আমি সোজা সেই চাচির কাছে নিয়ে গেলাম, যেখানে আমি থাকতাম। চাচি আমাকে আর খালাম্মুকে দেখে অনেক ভয় পেয়ে গেলেন। আম্মু তাকে দেখে দৌড়ে গিয়ে তারা জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায়? বলো, আমার ওবায়দুল কোথায়? চাচি শুধু আমার দিকে আঙুল দেখিয়ে দিল। ওই নীলই আপনার উবাইদুল। কথাটা আমার কাছে যেন আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো। কথাটা শোনার সাথে সাথে স্নেহা এসে আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হচ্ছে সব? যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। আমি তোর মা, তুই আমার ছেলে ওবায়দুল ইসলাম। চাচি কি বলছে এসব? তুই যখন ছোট তখন তোকে আমি চুরি করে আনি, এর জন্য আমাকে 10 লাখ টাকা দিয়েছে। কে করিয়েছে? আমি তার কাছে কসম দিয়েছি, আমি বলতে পারবো না,
আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমারে ক্ষমা করে দিলাম। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। আমি তাহলে এতিম না? না, তুই কেন এতিম হবি? তোর মা বাবা বোন সবাই আছে। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। চল বাবা, তোরে আর আমি চোখের আড়াল করব না। আম্মু সাথে সাথে তাদের বাসায় ফোন করে দিল, তার বুকের মানিককে ফিরে পেয়েছে। তারপর সোজা খালাম্মু বাসায় নিয়ে আসলো। খালাম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। তখন নীলা নিচে আসলো। কি হয়েছে? সবাই কেন কান্না করছো? আমার ভাইয়াকে খুঁজে পেয়েছি। কই ওবাইদুল? স্নেহা তখন আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এটা আমার ভাইয়া, যারে তোমরা নীল নামে জানতে। নীলা বেশ অবাক হলো। বোন, তোদের অনেক ধন্যবাদ। আমি তোদের কাছে চিরঋণী হয়ে থাকবো। তোরা আমার পাগলটাকে আগলে রেখেছিস। আমি তো আমার নিজের ছেলেকে আগলে রেখেছি। আমি আমার ছেলেটাকে বাসায় নিয়ে যাব, আর চোখের আড়াল করব না। এরই মধ্যে আব্বু চলে আসলো। ওবাইদুল, চল বাসায়, তোর নিজের নতুন বাসা। আম্মু, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? ধুর পাগল, তোর নিজের মা বাবাকে পেয়েছিস, এত তোর কাছে আনন্দের, আর তোর নিজের বাসায় যাবি। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর আমাকে আমার বাসায় নিয়ে গেল। চলে আসার সময় সবার সাথে কথা বলছি, শুধু নীলাবাদে। বেশ সুন্দর বাসা। আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমি আম্মু আব্বু বোন পেয়ে অনেক খুশি, কিন্তু যাদের কাছে মানুষ হয়েছি তাদের ছাড়া থাকতে পারছি না, কান্না পাচ্ছে। চলে আসার সময় আম্মু অনেক কান্না করছিল। আমি আমার রুমে বসে আছি, তখন স্নেহা আসলো, এসে আমার জড়িয়ে ধরলো। ভাইয়া জানিস, তোর জন্য আম্মু খুব কান্না করতো। আমিও তো কান্না করতাম জানো। তুমি করছিস? নিজের বোনকে কেউ তুমি বলে? তুই করে বলবি। আমি তোর সাথে খুব ঝগড়া করব, তোরে শান্তিতে থাকতে দেব না। ওরে শয়তান, তুই এত ফাজিল, দেখে তো বোঝা যায় না। একটা কথা বলবি সত্যি করে? কি? নীলাকে ভালোবাসিস? না রে, আমি কাউকে ভালো টালোবাসি না। আমি ওকে শুধু ভালো বন্ধু ভাবি। আমি জানি তুই মন থেকে নীলাপুকে অনেক ভালোবাসিস। না রে, ওসব কিছু না। আমি খেয়ে দিয়ে নিজের রুমে গেলাম, তখন শুনতে পেলাম পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। পরিচিত কণ্ঠ। গিয়ে দেখি নীলা খাটের নিচে বসে কান্না করছে। কান্না কম করছে, তবু ফুপাচ্ছে বেশি। হঠাৎ করে কান্নার কারণটা খুঁজে পেলাম না। মেম সাহেব, এখন কি জন্য কান্না করছেন? নীলা কোনো জবাব দিল না। কান্না থামিয়ে চুপ করে মাথা নিচু করে আছে। কোনো কথা বলছেন না। কি হলো, কথা বলছেন না? আমার কিছুতেই বাড়িতে ভাল লাগছিল না, তাই আম্মুকে বলে আন্টির বাসায় চলে এসেছি। আন্টির বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। তারপর তখন শুনতে পেলাম পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। পরিচিত কণ্ঠ। গিয়ে দেখি নীলা খাটের নিচে বসে কান্না করছে। কান্না কম করছে, তবু ফুপাচ্ছে বেশি। হঠাৎ করে কান্নার কারণটা খুঁজে পেলাম না। মেম সাহেব, এখন কি জন্য কান্না করছেন? নীলা কোনো জবাব দিল না। কান্না থামিয়ে চুপ করে মাথা নিচু করে আছে। কোনো কথা বলছেন না। কি হলো, কথা বলছেন না? কেন কান্না করছেন? আর এখন কেন? বাসায় যাবেন? একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবি না তো? নাকি, কথা বলেন। বলছি কি, তুই কাকে ভালোবাসিস? মেয়েটা কে? সেটা সারপ্রাইজ। মেয়েটা অনেক লাকি হবে, দেখে নিস। তা জানি না, তবে আমি যদি তাকে পাই তাহলে আমি অনেক লাকি হব। এখন কিন্তু আমার থাকা উচিত না। আমি শুধু শুধু তোর সুখের সময়ে থাবা বসাই, আর সামনে তোর বিয়ে, চাই না কোনো ঝামেলা হোক। আপনি থাকবেন, এটা আমার শেষ কথা। আপনি কোথাও যাচ্ছেন না। দেখ, এতে তোরই ভালো। আপনি সত্যি কি আমার ভালো চান? তাহলে আপনি কোথাও যাবেন না, তাতে আমার ভালো। আসেন, আমরা বিকালে ঘুরতে বের হব। আমাদের বাসাটা কিছুটা গ্রাম অঞ্চলে। না রে, আমি যাব না। আপনি যাবেন, নিন, গুছিয়ে নিন। আমি নীলার রুম থেকে চলে আসলাম, তখন দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। রুমের মধ্যে কি কথা হচ্ছিল? কই, কিছু না। আমি জানি। বেশি জানলে তাকে কি বলে বলতো? তোর মুন্ডু। বলে রাগ দেখিয়ে চলে গেল।
যাই সারার সাথে গল্প করে আসি। সারার ওখানে গিয়ে দেখি সারা ফোন টিপছে। এই সারা, তোমার বয়ফ্রেন্ড আছে? ওলে বাবা লে, কেন তুমি জানো না বুঝি? আমি জানবো না আবার? তো কবে দেখাচ্ছ আমার ভাবিকে? আমার না ভয় করছে, যদি ওদিকে আমরা গল্প করছে। ওবায়দুল কোনো খারাপ মেয়েকে পছন্দ করবে না। ওর চয়েস একদম খাঁটি সোনা, দেখে নিও। তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এখনো তো অনেক বিয়ে বাকি, এখনো ৬-৭টা বিয়ে দিতে হবে। ওবায়দুলের পরে নীলা, তারপর স্নেহা, সারা। বাসা থেকে অনুষ্ঠান শেষ হচ্ছে না, সবাই এত আনন্দ করছে, কিন্তু নীলা হাসছে না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকছে। মেয়েটা অনেক মানসিক চাপে আছে, নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। যা অন্যায় করেছিল আমি প্রথমে ওটা দেখতে পারতাম না, বলেছিলাম আমার সামনে আসিস না, কিন্তু মেয়েটা সারাক্ষণ রুমে দরজা বন্ধ করে কান্না করতো। যদি আপু দুদিন রুম থেকে বের হয়নি, ওভাবে কান্না করেছে, আমি আগে দেখতাম না, কিন্তু দুদিন পরে গিয়ে দেখি রুমে জ্ঞান হারিয়ে পড়ে আছে, তারপর ডাক্তার আনা হয়। বলিস কি, এসব আমাদের কেন জানাস নাই? নীলা বলতে নিষেধ করেছিল, মেয়েটা আমার। ওবায়দুল সবকিছু তো ভুলে গেছে, কিন্তু নীলা পারছে না, ও নিজেকে ক্ষমা করতে পারছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে সবার সাথে কথা বলে বাহির আসলাম। এসে নিজের রুমে এসে দেখি ফোনে অনেকগুলো SMS, সাথে মিস কল। আজকে আমি শেষ। আমি তো ভয় পেয়ে ফোন ব্যাক করলাম। খানিক পর ফোন রিসিভ করে শুরু হয়ে গেল ভাষণ আর শাসন। তুমি ফোন কেন ব্যবহার করো? ফোন কি তোমার আটার বস্তা যে কাছে রাখতে কষ্ট হয়, নাকি আপনজন পেয়ে আমার প্রয়োজন শেষ? কথা ক্লিয়ার করে বলো, আমাকে রাগেও না। আমি কি এমন যে সুসময় এসে দুঃসময় মানুষটিকে ভুলে যাব? যে আমার বিপদে ছিল সে আমার পাশে সুসময় থাকবে, এবং তা চিরদিনের জন্য। আমি তাকে জীবন সাথী করব। এই এই এই, মাথা ঠিক আছে তো? একটু ভেবে বলো। ভেবেই বলছি। নীল, টুকু, ওবায়দুল, তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক না। তোমার পরিবার মেনে নিবে না। আমি বললে তো তারা অমত করবে না। তুমি রাজি কিনা তাই বলো। পারবে আমার জন্য আমার কাছে আসতে? তুমি তো চিটিং করে আমাকে প্যাচে ফেলছো, তো আমি কি করব? তুমি মানুষ, আমি মানুষ, এটাই। তবে এটা ঠিক না। তুমি মুসলিম আর আমি হিন্দু। কিন্তু তাপসী, আমি তোমাকে বিয়ে করব। আমার জন্য তুমি মুসলিম হতে পারবে না? এটা গল্প, কেউ বাজে ভাববে না, আর কেউ কষ্টও পাবে না। সম্পূর্ণ আমার মনের কাল্পনিক। তাপসী, যাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার অনেক ভালো বন্ধু। নীলা যখন আমার কলেজে সবার সামনে অপমান করত, তখন তাপসী এসে বসতো আমার পাশে, আমাকে সান্ত্বনা দিত, সব ঠিক হয়ে যাবে। সারাক্ষণ চিন্তা করত কিভাবে আমাকে ভালো রাখা যায়। সে আমাকে খুব ভালো একটি বন্ধু ভাবে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি চাই সে মুসলিম হোক আর আমার সাথে সারা জীবন থাকুক। শোনো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মা আছেন। আমি সব সামলে নেব। তুমি আসবে আজকে? যদি বলে আসতে। আসো, আমি আমার বাসার সবার সাথে তোমার পরিচয় করে দেব। আচ্ছা, তাহলে এখন বের হই। আম্মু আমাদের বাসায় গেছে। আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসছি। আচ্ছা, নীলা কেমন আছে? ভালো, তবে আর আমার অপমান করে না। এখন সে অনুশোচনা আছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি বলছিলাম না। এসো। আর বাসায় দিকে সবাই বসে আছে, ঘুরতে যাবে তাই, কিন্তু নীলার রুমে মন খারাপ করে শুয়ে আছে। তখন নীলার রুমে স্নেহা গেল। আপু, তুমি এখনো গোছাও নাই? না রে, যেতে ভালো লাগছে না। আরে চলো তো, দেখবে ভালো লাগবে। না, যাব না। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? না, বলো। তুমি কি ভাইয়াকে ভালোবাসো? চাইলেই কি সব হয়? আমার মতো লোভী, খুনি, বেঈমান, ছলনাময়ী মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তুমি ওসব কথা কেন বলো? বলো না ভালোবাসো সাব্বিরকে। জানো, আমি ওবায়দুলকে কখনো ভালো চোখে দেখতাম না। ও আমার চোখের কাটা ছিল।
সেই ছোট থেকে চাইতাম কিভাবে ওকে সরিয়ে দেওয়া যায়। সব সময় গালাগাল করতাম, সবার সামনে অপমান করতাম, এইভাবে সময় পার হচ্ছিল। আর আমার অপমানের মাত্রা বাড়ছিল। কলেজে সবার সামনে অপমান করতাম, কত যে থাপ্পড় দিছে এই হাত দিয়ে তার হিসাব নেই। এতেও আমি ক্ষান্ত হইনি। আমি সম্পত্তির জন্য ওরে দুনিয়া থেকে মুছে দিতে চাইছিলাম এবং তাইও করেছিলাম। আর নীল জেনেও সেই বিষ পান করে, কখনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিশোধ নেয় নাই। এত কিছু করেছি, কিন্তু কখন যে এই নিষ্ঠুর মনে ও জায়গা করেছে আমি জানি না। যখন ওরে বিষ খাইয়েছিলাম ওর কষ্ট হচ্ছিল, দম নিতে পারছিল না, তখন পর্যন্ত বলছিল মেম সাহেব সাবধানে থেকেন। তখন হয়তো বুঝতে পেরেছিলাম আমি কি করেছি, কিন্তু তখন সমস্ত রাস্তা বন্ধ করে ফেলেছি। আর আমি ভালোবাসি, তবে গোপনে, চাই না ওর কোনো ক্ষতি হোক আমার দ্বারা। আমি যে অন্যায় করেছি তাতে করে আমি যদি ওরে চাই সেটা অন্যায়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো যেটা আছে সেটা মনে থাক। তুমি এসব কথা কাউকে বলো না, সামনে ওর বিয়ে। আরে দেখবে ভাইয়া তোমাকেই সিলেক্ট করবে। না, আমি ওর জীবনে আসতে চাই না। আমি ওর জীবনে অভিশাপ স্বরূপ। তুমি নিজেকে দোষী ভাবছো, কিন্তু সবাই কিন্তু সব ভুলে গেছে। শুধু তুমি ভুলতে পারছো না। জীবনটাকে সহজ করে দেখো, দেখবে অনেক সহজ লাগবে। তুমি যত কঠিন করে দেখবে ততই কঠিন হয়ে যাবে। চলো ঘুরতে যাব, তারপর দেখা যাবে কে কাকে পায় আর না পায়। আর এদিকে আমি ওয়েট করছি তাপসীর জন্য, সে কখন আসবে, সবার সাথে তার পরিচয় করে দেব। আমি তাপসীকে ফোন দিলাম। কত দূর? জিপিএস বলো, তোমার বাসায় পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে। আসো, আমি ওয়েট করছি। কি রে, তুই যাবি না? যাবো, 10 মিনিট ওয়েট করো। তো কাকে ভালোবাসিস বল? কই সে? আছে আছে, দেখতে পাবি, ওয়েট কর। নীলা তোর কি হয়? বন্ধু, আমি নীলাকে অনেক ভালো বন্ধু ভাবি। তাছাড়া আর কিছু না? বন্ধু ভাবি, তাছাড়া আর কি ভাববো? বন্ধুত্বের উপর আর কি আছে? তখন কলিং বেল বাজলো। আমি তখন দৌড়ে গেলাম। আমি জানি কে এসেছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আসো তাপসী, ভেতরে আসো। নার্ভাস লাগছে, যদি কিছু হয়? প্রথমবার শ্বশুর বাড়ি আসলে এমন হয়। চলো। আম্মু, তোমরা কই? এদিকে এসো, দেখো কে এসেছে। সবাই আসলো। কে? তোমাদের হবু বৌমা পছন্দ হয়েছে? ভারী মিষ্টি মেয়ে। আমি তাপসীকে সবার সাথে পরিচয় করে দিলাম। তাপসী গুরুজনদের প্রণাম করলো। তাপসী, তুই কখন আসলি? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাপসী, এটা কি নাম? হ্যাঁ, হিন্দু। আমি ওকে ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই। কথাটা শুনে নীলার মনে হলো কেউ তাকে তীর দিয়ে মেরে ফেলছে। তাই বলে একটা জানো আম্মু, মেম সাহেব যখন অপমান করতো সবার সামনে, সবাই হাসাহাসি করতো, কিন্তু তাপসী আমার পাশে থাকতো। আমার খারাপ সময়ের সাথী ছিল। আমার কথাটা শোনো, আমি তোমাকে বিয়ে করতে এখানে আসিনি। কি বলছো তুমি? নীল, তুমি আমার সব থেকে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অনেক বেস্ট। আমি তোমাকে অনেক ভালোবাসি, তবু বন্ধু হিসাবে। দেখো নীল, আমার না বাবা মা আছে, আর আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। তুমি বন্ধু হিসাবে যতটা গুরুত্বপূর্ণ, তেমন বাবা মা হিসাবে তারাও অনেক গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু কখনো পারবে না তোমার বাবা মার মনে কষ্ট দিতে। কিন্তু তুমি কি চাও তোমার বন্ধু তার বাবা মার মনে কষ্ট দিক? আমি তোমার বন্ধু, আর সারা জীবন বন্ধু হিসাবেই পাশে থাকতে চাই। আমি তোমাকে হারাতে চাই না, আমার বাবা মাকেও হারাতে চাই না। কিন্তু যদি তোমাকে বিয়ে করি, তুমি তোমার বাবা মাকে হারাবে আর আমি আমার। এতে কিন্তু আমরা দুজনে কেউ হ্যাপি থাকতে পারবো না। এখন সিদ্ধান্ত তোমার। আমি জানি আমার বন্ধু কখনো আমার খারাপ চাইবে না। আম্মু, আমি কি কিছু ভুল বলেছি? যদি ভুল বলে থাকি আমাকে বলুন। আর হ্যাঁ, কথা ফোনে বলতে পারতাম, কিন্তু ফোনে বললে তুমি বুঝবে না। আর আন্টি আমাকে ভুল বুঝতো। কি আমি কি কোনো ভুল বলছি আন্টি? ওবায়দুল, তাপসী কিন্তু একদম ঠিক কথা বলেছে। বন্ধু হিসাবে তোমাকে চাই, সারা জীবন আমার পাশে থেকো। আমার বাবা মা আসছে, তারা গাড়িতে বসে আছে, কথা বলবে? আমার ছেলের বন্ধু বাবা মা আমার বাসায় এসে গাড়িতে কেন?
আম্মু নিজে গিয়ে তাদের নিয়ে আসলো। তারপর তাদের সাথে কথা বলা শেষ। আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর তাপসীকে বিদায় দিলাম। তাপসি, যদি মুসলিম হতো তাহলে আমি নিজে তোর সাথে ওর বিয়ে দিতাম। ও যে কথাগুলো বলেছে একদম খাঁটি কথা। ও তোর প্রকৃত বন্ধু, যে তোর কখনো খারাপ চাইবে না। আমি সোফায় চুপ করে বসে আছি, সবাই চুপ করে বসে আছে। খানিকক্ষণ বাদে নীরবতার বেড়া ভেঙে আম্মু বলল, মন খারাপ করিস না, তাপসি যেটা করেছে একদম ঠিক। বিয়ে তো দিতে হবে। তোমরা মেয়ে দেখো, আমি তাকে বিয়ে করব। আমার আর কোনো অপছন্দ নেই, যাকে বলবে তাকেই বিয়ে করব। আমি একটা কথা বলবো? বল। তোর ভাইয়ের বিয়ে তুই তো বলবি। ভাইয়ার সাথে যদি নীলাপুর বিয়ে হয় তাহলে কেমন হয়? তা তো আমি ভেবে দেখিনি। কি রে, তোর মতামত কি? আমার কোনো মতামত নেই। তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার যা ইচ্ছা তাই করবে। হোয়াট দ্য হেল? স্নেহা, তোর মাথা ঠিক আছে? কি বলছি বলতো? বন্ধু হিসেবে দিছি, তাই বলে এটা না যে বিয়ে করতে হবে। দিস ইজ লাইফ পার্টনার। আর আমার জীবন সাথী হিসেবে সবাইকে মেনে নেব, তবে নীলাকে না। নীলাকে আমি বন্ধু ভাবি, ওর বাহিরে আর কিছু না। চুপ, কোনো কথা বললো না। আমি যা বলবো সেটাই হবে। তুমি নীলাকে বিয়ে করবে। নীলা, এই নীলা, এদিকে আয় তো। নীলা রুম থেকে আসলো। কি হয়েছে খালাম্মু? যা জিজ্ঞেস করবো সোজাসুজি বলবি। কি বলো? যদি ওবায়দুলের সাথে তোর বিয়ে দেয় তাহলে তোর কি কোনো অমত আছে? আমি পারবো না। আমি ওর জীবন কেড়ে নিতে চাইছিলাম, আর এখন জীবন সাথী কিভাবে হব? যেটুকু শুনেছি সেটুকু বল। বিয়ে করবি কি না নীলকে? তোর মতামত কি? নীলা মুখে কোনো কথা না বলে শুধু ঘাড় কাত করলো। তাহলে এ বিয়ে হবে? ভুল করছো, আমি পারবো না ওই মেয়েকে বিয়ে করতে। তোর সমস্যা কি বিয়ে করতে? তুমি কি জানো ওই মেয়েকে? ওদের বাসায় থাকতাম বলে কত অপমান সহ্য করেছি, তার কোনো হিসাব নেই। আর তুমি বলছো তাকে বিয়ে করতে? আম্মু, বিয়েটা কোনো খেলা না। যার সাথে থাকবো তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকবো। মানুষ তো ভুল করে। আমি প্রথম নীলাকে ক্ষমা করেছিলাম, ভেবেছিলাম ভালো হয়ে গেছে। কিন্তু জানো সম্পত্তি পাওয়ার জন্য কত বড় নাটক করে আমার সাথে। আমি বুঝতে পারিনি যে নাটক করেছে। আম্মু, কি গ্যারান্টি আছে যে ও নাটক করছে না? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নীলা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আম্মু এসে আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নীলা অভিনয় করেছে, তোকে মেরে ফেলবে, তবু ওর সাথে তোর বিয়ে করতে হবে। আমরা তোর খারাপ চাই না। তুই বুঝছিস না কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা? তুই তো নিজে বলিস মেয়েটা কান্না করে শুকিয়ে গেছে, আর মাঝরাতে বালিশে মুখ গুজে কান্না কখনো অভিনয় হতে পারে না। জানিস ভাইয়া, নীলাপু তোকে কত ভালোবাসে। নীলাপু সত্যি তোকে খুব ভালোবাসে। একবার বিয়ে কর, তখন বুঝবি আপু তোকে কতটা ভালোবাসে। নীলার প্রতি আর কোনো ফিলিংস নেই? ফিলিংস আছে, তবে তুই জানিস না। যখন নীলা তোর থেকে দূরে থাকে তখন কিন্তু তুই ভালো থাকিস না। কিন্তু তোর সন্নিকটে নীলা আছে, তাই তুই বুঝতে পারছিস না। হারিয়ে গেলে কিন্তু শূন্যতা বোঝা যায়। আমাকে একটু সময় দাও, ভেবে নেই। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি করব? আমি কি ভালোবাসি নীলাকে? ভালোবাসি না, তবে দূরে থাকলে থাকতে পারে না কেন? আর মেয়েটা তো অভিনয় আর করছে না, কত শুকিয়ে গেছে। নীলাকে কি বিয়ে করব নাকি বাসা থেকে পালিয়ে যাব? মেয়েটা তো এখন সারাক্ষণ কান্না করে আমার জন্য। অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো বলেছিলাম মেম সাহেবকে কষ্ট দেব না। আমি কি করব? মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। আমি তো মেম সাহেবকে ছাড়া থাকতে পারবো না। বিয়েটা কি করে নেব? তার বকা তো সেই ছোট থেকে খাচ্ছি, এখন তার বকা খাওয়া মিস করি। কিন্তু যদি নীলার অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে আমি কিভাবে থাকবো? না না না, আমি মেম সাহেবকে কারোর হাতে দেব না। আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখি নীলা ব্যাগ নিয়ে চলে যাবে বলে বের হয়েছে। নীলা, কোথায় যাচ্ছ? প্রথম নাম ধরে ডাকলাম। নীলা পেছনে তাকালো না, একটু থেমে চলে যেতে লাগলো। নীলা, আমি তোমাকে বিয়ে করব। তুমি কোথায় যাচ্ছ?
কিন্তু থামছে না। আমি দৌড়ে গিয়ে হাত ধরলাম, কিন্তু নীলা এক ঝটকায় হাত সরিয়ে দিল। আমাকে বিয়ে করিস না, আমি কিন্তু আবার নতুন করে নাটক করছি, আবার তোর কোনো বড় কোনো ক্ষতি করব। কিন্তু হাত ছাড়, আমি চলে যাব। বিয়ে করতে হবে না, আমি জোর করছি না। আমি তোমাকে বিয়ে করব। না, আমি অভিনয় করছি, সর, যেতে দে। কোথাও যাওয়া হচ্ছে না। ছাড়। এই হাত ধরলাম আর সারা জীবন ধরবো, আর ছাড়বো না। কিন্তু নীলা তো শুনছে না, হাত জোর করে ছাড়িয়ে নিতে যাচ্ছে। আমি নীলার হাত ধরে একটা রুমে নিয়ে গিয়ে নীলাকে আটকে দিলাম। আম্মু, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়েতে রাজি আছি। কি মনে করে রাজি হয়ে গেলি? কেউ পাশে থাকলে শূন্যতা বোঝা যায় না, হারিয়ে গেলে বোঝা যায়। আর আমি কয়েকদিন দূরে ছিলাম, কিন্তু ভালো ছিলাম না, আর দূরে থাকতে চাই না। আমি নীলাকে ভালোবাসি, তবে ভয়ে ভয়ে ভালোবাসাটা লুকিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, যা গিয়ে রাগ ভাঙা। যাচ্ছি। আমি গিয়ে রুমের দরজা খুলে দেখি নীলা কান্না করছে বসে বসে। নীলা, সরি, আমি তোমাকে ভালোবাসি। আমি খুনি, লোভী, বিশ্বাসঘাতক। না, তুমি ওসব কিছু না, আমি তোমাকে ভালোবাসি বলে নীলাকে টেনে উঁচু করলাম। সাথে সাথে কিছু বুঝে ওঠার আগে নীলা আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না শুরু করে দিল। বিশ্বাস কর নীল, আমি আর নাটক করছি না রে। আমি মন থেকে তোকে ভালোবাসি, আর অনেক ভালোবাসি। কি করলে তুই বুঝবি বল? আমি তাই করব। কিভাবে বোঝাবো তোকে? আমি না তোকে অনেক ভালোবাসি, আমি মরে যেতাম, কিন্তু তোকে যদি একটু পাই সেজন্য আর কিছু করছি না। আমি নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। না, আমি তোমার কিছু হতে দেব না। আমি সরি, তুমি শুধু আমার, আমি তোমার কিছু হতে দেব না, আর কোথাও যেতে দেব না। আমি কিন্তু সত্যি অভিনয় করছি না, মন থেকে তোকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর পুরনো সবকিছু এখন এখানে কবর দিয়ে দেব, আর কেউ কোনো কথা তুলবো না। তবে প্রপোজ করতে হবে। আসলে তো পারি না, তুমি করবে, শিখিয়ে দেবে। নীলা আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার দুঃখের সাথী হতে হবে না, আমার সুখের সময় আমার পাশে থেকো। আমার একটু সুখে তুমি সুখী হয়েও। আমি তোমার জন্য হয়তো জীবন দিতে পারবো না, কিন্তু সারা জীবন পাশে থাকবো। গ্রহণ করবে আমারে? আমি নীলার সামনে বসে নীলার হাত ধরে বসলাম। আমি আগে তোমার দুঃখ দূর করে দেব, তারপর তো তোমার পাশে থাকবো। আমি তোমাকে আমার মতো করে ভালোবাসবো, তোমার রেগে যাওয়ার কারণ হব। আমি তোমাকে অনেক রাগাবো। কেন? আমি যে তোমার ওই রাগী চেহারাটার মায়ে পড়ে গেছি, আমি যে তোমার ওই রাগী চেহারার মায়ে জড়িয়ে গেছি। আমি তোমার বমি বমি ভাবের কারণ হতে চাই। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, লজ্জায় লাল হয়ে গেছে। ভালোবাসি এই তোমাকে, যে লজ্জা পেয়ে রাগী থেকে এমন লজ্জাবতী হয়ে যাওয়া নীলাকে। আমিও ভালোবাসি আমার এত সুন্দর করে প্রপোজ করা সেই মানুষটাকে, যাকে হাজারো কষ্ট দিছি, তবুও সে আমাকে ভালোবাসে। প্রপোজ করলে তো কোনো কিছু দিলে না। আসলে আমার জীবনে ভালোবাসা আসেনি, যা এসেছে সব সিনিয়র আপু আর হে পরিবারের পছন্দ মেয়েকে বিয়ে করবে ইনশাল্লাহ। কি দেব ওয়েট। নীলা ওর হাত থেকে ব্রেসলেট খুলে আমার হাতে পুড়িয়ে দিল। হাতে হচ্ছে না, তবুও আমার হাতে জোর করে পরিয়ে দিল। আমি বাহিরে যাচ্ছি। বাইরে আসার পর, কিরে, অভিমান শেষ? শেষ। তুই কি করে বুঝলি? আপুর ব্রেসলেট ওর হাতে। তাহলে বিয়েতে তোদের কারোর অমত নেই তো? আমি কিছু বলার আগে পেছন থেকে ফোন কাটতে শুরু করলো। অমতটাও ওর। দেখছো না কার ব্রেসলেট হাতে দিয়ে রেখেছে? মুখ বন্ধ করো। মুখ বন্ধ থাকলে তুই কিন্তু ওরে পাতিস না। আমি বকবক করি বলেই নীলাকে পেয়েছিস, তা না হলে হারিয়ে যেত। তাহলে বিয়ে কবে? ওর আব্বু বাসায় আসুক, কালকে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। নীল, তোর মত আছে তো? না থাকলে বলে দে। আমি চাই না তোর জীবনে জোর করে নীলাকে দিতে। আমি রাজি। আচ্ছা, আমরা একটু ঘুরতে যাব বলেছিলাম, তা কি আর হবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যা যাবে, রাতে হাঁটতে ভালো লাগে। ঠান্ডা খেতে হবে, আর জ্বর আসলে তুই ভুগবি তো। কিছু হবে না,
চাঁদনি রাত, চলো পার্ক থেকে ঘুরে আসি। তোর মাথায় কি চলছে বলতো? প্রথমে তো যেতে দিতে চাইছিলি না, আর এখন রাত হয়ে গেছে তবুও যাওয়ার জন্য এত লাফালাফি করছিস। আমি যাব, কে কে যাবি তাই বল, না হলে গেলাম। আমি যাব। তাহলে আমিও যাব। আর কেউ যাবে নাকি? জোর করে বললাম যাতে ঘরে নীলার কান পর্যন্ত যেতে পারে। ওয়েট করো, আমি ডেকে দিচ্ছি সেই কাউকে। আমি একটা টি শার্ট গায়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, হালকা ঠান্ডা পড়েছে। খানিক বাদে আসলো ওরা, একটা করে চাদর গায়ে দিয়ে আছে। চলুন সাহেব। চাঁদনি রাত, বেশ ভালো লাগছে হাঁটতে। ভালোবাসার মানুষটা সাথে আছে, তবুও যদি আর একটু কাছে থাকতো। এই মানুষের চাওয়াটা বড়ই বিচিত্র, যত পাচ্ছি তত যেন আবদার বাড়ছে। প্রথমে চাইতাম নীলা ভালো কথা বলুক, ক্রমানুসারে চাইতে চাইতে সে আজ হবু বউ, পাশে হাঁটছে, তবুও হাতটা ধরে হাঁটতে মন চাইছে। আমি একটু আস্তে হাঁটছি যাতে করে ওরা আমার সামনে থাকে, নীলা মাঝখানে। ওরা দুজন গল্প করছে নীলাবাদে। কি ব্যাপার তোর, এত আস্তে হাঁটছিস কেন? আমি আস্তে হাঁটবো, তোরা জোরে যা। নীলাপু, জোরে হাঁটো তো। কেন, ও জোরে হাঁটবে কেন? ও বুঝেছি, স্নেহা ওর বউকে ছেড়ে দে, চাঁদনি রাতে একটু চন্দ্রবিলাল করুক, আমরা একটু আগেই যাই। না, তোমাদের সাথে যাই। ঢং করা লাগবে না, একটু থামো, সারানে পা চালিয়ে এগিয়ে যাই। ওরা দুজন এগিয়ে গেল, আমি নীলার পাশে হাঁটছি। কেউ কারোর সাথে কথা বলছে না। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে রেখেছে। আমি এর আগে নীলার দিকে তাকিয়েছি, কিন্তু কোনো কিছু হয় নাই। কিন্তু এখন তাকিয়ে যেন চোখ ফেরাতে পারছি না। চোখ দুটো আটকে গেছে তার ওই মায়াবী চেহারায়। চাঁদনি রাতে চাঁদের জ্যোৎস্নায় নীলাকে যেন অনেক বেশি সুন্দর লাগছে। সাদা চামড়ায় চাঁদের আলো, চোখ ফিরছে না। মেয়েটা মাটির দিকে ফিরে হাঁটছে। আমি তার দিকে, তার চুল, তার মাথার খোপা, তার কানের ঝুমকো, তার ঠোঁটের ওই লজ্জা পাওয়া হাসি, সবকিছু প্রেমে পড়ে যাচ্ছি হাজারো বার। নীলা, হাত ধরে হাঁটবো? খুব ইচ্ছে করছে প্রিয়, খুব ইচ্ছে করছে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটবো। অনেক দিনের স্বপ্ন, প্রিয় মানুষটার হাত ধরে কোন এক চাঁদনি রাতে শিশিরে ভেজা ঘাসে তার হাত ধরে হাঁটবো। নীলা কোনো কথা না বলে হাঁটতে এগিয়ে দিল। নীলার ঠান্ডা হাত আমি ধরলাম। নীলা, কিছু বলছো না যে? বিরক্ত হচ্ছ নাকি? না না, বিরক্ত হচ্ছি না। জানো, আজকে না তোমার সামনে আসতে লজ্জা লাগছে। এটা কিন্তু অপরাধ বোধের লজ্জা না, কেমন জানি লাগছে। তোমার দিকে আজকে তাকাতে এত লজ্জা কেন লাগছে? মেয়েদের বিয়ের আগে প্রিয় মানুষটির সামনে যেতে লজ্জা লাগে, তাই সে যত পরিচিত হোক না কেন। নীল, হাতটা একটু শক্ত করে ধরবে? আমি নীলার হাতটা শক্ত করে চেপে ধরলাম। সারা জীবন ধরে থাকবে তো? ইনশাআল্লাহ। একটা কথা বলবো? আমি যদি কখনো কোনো অন্যায় করি বা তোমার সাথে খারাপ ব্যবহার করি বা তোমাকে কষ্ট দিই, তখন কিন্তু তুমি অভিমান করে দূরে যেতে পারবে না। তখন তুমি আমাকে বোঝাবে, যদি না বুঝি মারবে অনেক। তারপর আমি অভিমান করব, তারপর তুমি ভালোবেসে আমার রাগ ভাঙাবে, তারপর আবার বুকে টেনে নেবে। তোরে মারা লাগবে না, তুমি তো আমার হয়ে গেছো। আমার নীলা কোনো অন্যায় করতে পারে না। এর আগের বার তো তোমার এই দুর্বলতা নিয়েই তোমাকে মেরে ফেলতে চাইছিলাম। নীলা, ওই কথা এখন তুললে কিন্তু আমি হারিয়ে যাব। আর কখনো বলবো না, তুমি হারিয়ে যেও না। তোমাকে খুব ভালোবাসি। আমি হারাবো না, আর হারাতে দেবও না। কি রে, কি বলছিস? কিছু তো শুনতে পাচ্ছি না। তো তোরে তো নীলাকে দিলাম, আমাদের কি ফুচকা খাওয়াবি? চলো। কি ধান্দা দোকানের সামনে এসে ঢোল পিটাচ্ছে? আমরা ফুচকার দোকানে আসলাম। ব্রো, ফুচকা দিন তো, তিনজনকে যতক্ষণ খেতে পারে। তুই খাবি না? আমি গরু না। কি, আমরা গরু? যা, খাওয়াতে হবে না। আরে আমি মজা করছিলাম বন্টি, আমি ফুচকা খাই না, তোরা খা যতক্ষণ পারিস। আমি ওদের সামনে বসে খাওয়া দেখছি। এজন্য গুরুজনেরা বলে, বিয়ে করে বউকে কি খাওয়াবি? তখন নীলা একটু ফুচকা আমার গালের সামনে ধরলো। হা করো।
না আমি খাবো না, তুমি খাও। হা করো। না আমি খাই না। হা করো বলছি। না আমি খাবো না। আমি দিচ্ছি তাও খাবে না? দাও। নীলা আমার গালে দিল। ওরে ভালোবাসা। বেশি বকলে কিন্তু বিল তোদের দিতে হবে। তোর বউ খাইছে তো আমি কেন দেব? আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। ওদের খাওয়া শেষ হলে বিল দিয়ে বাহির আসলাম, পকেট ফাঁকা। তুরুলাভ ফুসকা খাইয়েছে ওদের, এবার একটু একসাথে থাকতে দিই। নে আমরা আগে যাই। বেশি বকিস। আমি আবার নীলার সাথে যেতে লাগলাম, কিন্তু নীলা নিজে আমার হাত ধরেছে। তোমার কি ঠান্ডা করে? একটু একটু। করবেই তো, টি শার্ট কি ঠান্ডা মানায়? আসো চাদরের মধ্যে। নীলা আমার হাত ছেড়ে চাদরটা আমার গায়ে দিল অর্ধেক, আর নীলা নিজের গায়ে কিছুটা দিল। নীলা আমার হাতটা নিয়ে ওর ঘাড়ে দিল, দিয়ে বাম হাত দিয়ে আমার পেছন থেকে আর ডান হাত দিয়ে আমার হাত ধরে আছে। আর কি ঠান্ডা বাতাস লাগছে নাকি তোমার? না লাগবে না। খুব ভালোবাসি, হয়তো নিচের থেকেও অনেক বেশি। অ্যাগেইন। ক্যান আই কিস ফর ইউ? এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ইয়েস ইয়েস ইউ ক্যান। দাও। এখন এখানে? কেন? চাঁদনি রাত কেউ বুঝতে পারবে না। আচ্ছা আমি কি নীলার সামনে আসলাম। নীলা আমার গলা সমান লম্বা। আমি নীলার দিকে মুখ এগিয়ে নিয়ে গেলাম। নীলা চোখ বন্ধ করে দিল। আমিও চোখ বন্ধ করে নীলার কপালে এঁকে দিলাম ভালোবাসার পরশ। এটা কি হলো? কেন কিস? এটা কিস? তুমি কি বাচ্চাদের কিস করছিস? কেন? জানিস না গার্লফ্রেন্ডকে কিভাবে কিস করতে হয়? আর আমি তো তোর বউ। না জানি না। ওয়েট, শিখিয়ে দিচ্ছি। আও। নীলা তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরলো। পায়ের উপর কেন দাঁড়াচ্ছ? কিস করবো তাই। তাই বলে? চুপ থাকতো, কিস করতে দে। নীলা তো আমার পায়ের উপর উঠে দাঁড়ালো। কিস করতে কি পায়ের উপর দাঁড়াতে হয়? কি হয় কি না দেখা যাবে, চুপ করে থাকতো। নীলা আমার পায়ে দাঁড়িয়ে আমার গলা দুই হাত দিয়ে ধরে রাখছে। এবার আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। আমি দেখতে পাচ্ছি নীলার মিষ্টি ঠোঁট থরথর করে কাঁপছে। এতটা কাছে এসেছে যে গরম নিঃশ্বাস আমার ঠোঁটে লাগছে। নীলা যে কাঁপছে সেটা বুঝতে পারছি। আস্তে আস্তে নীলা ভালোবেসে 4 ঠোঁট এক করে দিল। তখন যে শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। আমি কেঁপে উঠলাম আর নীলাকে শক্ত করে চেপে ধরলাম, কিন্তু নীলা ছাড়িয়ে দৌড় দিল। মুহূর্তটা যে এত সুন্দর ছিল যে ভোলার মতো না। আমি কোথায় আছি, কিভাবে আছি, কখন, কিছু হুঁশ নেই। ঠান্ডাও তখন লাগছে না। ভালোবাসার মানুষের কাছ থেকে ফার্স্ট কিস পেলাম, তাও এত সুন্দর করে। তখন আমি আর যেন আমার মধ্যে নেই, হারিয়ে গেছি তার মধ্যে। আমি আস্তে আস্তে বাসায় আসলাম। আসবার পর দেখি সবাই এক জায়গায় বসে আছে। তোর আসতে দেরি হলো যে? দেখ কোথায় আটকে গেছিল। মাথা ঘুরছে। কি রে, ঠিক আছিস তো? ঠান্ডা লাগছে নাকি? বলেছিলাম বাহিরে যাস না। ধুর, আমার মাথা থেকে ওই মুহূর্তটা এখনো যায় নাই, তার জন্য মাথা ব্যথা করছে। না ঠিক আছি। আচ্ছা চল খেয়ে নে। না আম্মু, অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না। তুই খাবি না? না, আমারও পেট ভরে আছে। তুই আবার কি খেলি? কিছু না, যা খেয়েছি তা অনেক পুষ্টিকর খাবার। আর ঘুমানোর আগে আরেকবার খাবো, তাহলে আর ক্ষুধা লাগবে না। নীলা তো লজ্জা লাল হয়ে গেছে, কোনো কিছু বলছে না, মুখে চাপা হাসি দিয়ে রাখছে। তোমরাও খেয়ে নাও। চলো তোমরা খেয়ে নাও। আম্মুরা খেতে চলে গেল। কি খেয়েছিস রে যে পেট ভরে গেছে? তোর বয়স কত রে, সবসময় এক কাঠি বেশি বুঝিস। আমি কি খেলাম তোকে কেন বলবো? যা, বলতে হবে না। যা তো যা। নীলাপুকে নিয়ে যাই। না থাক থাক, আমি নীলার সাথে কিছু কথা বলবো। আচ্ছা বলো, অন্য রুমে আছি। থ্যাংক। কিন্তু ওরা দুজন উঠে চলে যাচ্ছে, সাথে সাথে নীলাও চলে যেতে লাগলো। এই তুমি কই যাও? কিন্তু কোনো কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকালো।
তাকালো তো নয়, যেন তীর মারলো। আচ্ছা একা পাই, তখন দেখাবো কিভাবে পালাও। ধুর, চলে গেল। আমি ভাবলাম আরেকবার, কিন্তু তার হলো না। বাইরে ঠান্ডা, তাই আমার রুমে আসলাম। এসে চুপচাপ বসে আছি। রাত তখন 11 বাজে। সবাই শুতে চলে গেছে। কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিতেই তো অবাক, এটা কার ফোন? আমার ফোন কই? তখন ফোনে ফোন আসলো। একে আমার নাম্বার থেকে ফোন আসলো। কে আপনি? আমার ফোন কোথায়? ফোন তার মালিকের কাছে আছে। কোনো সমস্যা? এটা কি তোমার ফোন নীলা? কি ঘুমাচ্ছ নাকি? আমার ফোন নিলে কেন? তোমার নাম্বার ছিল না, তাই ফোন নিলাম। তোমার সব কিছু তো আমার, তাই না? অধিকার দিছো তো? দিছি তো। আমি কিন্তু তোমাকে খুব জ্বালাবো। তো জ্বালাচ্ছ? কই, এখন কি করলাম? ভাবলাম আরেকবার করব, কিন্তু তুমি চলে আসলে কেন? এই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না? আম্মুদের সামনে কি বলছো? তখন কত লজ্জা লাগছিল বলো তো। তো কি করব, তুমি তো আমাকে মাতাল করে দিচ্ছ। জীবনে একটা সিনিয়রের সাথে প্রেম করছি, বাট কোনোদিন স্পর্শ করে দেখিনি, কারণ আমার অধিকার নেই। যদি আমাদের বিয়ে না হয় তাহলে তো পাপ হবে স্পর্শ করলে। আর যখন ভাবলাম আমাদের ভালোবাসার ভবিষ্যৎ নেই, তাই নিজ থেকে সরে আসছি। সবার কাছে একটা অনুরোধ, যাকে বিয়ে করবেন তাকে বিয়ের পর থেকে স্পর্শ করবেন, তাও আবার অনুমতি নিয়ে। ধন্যবাদ বিরক্ত করার জন্য। আমার ফার্স্ট কিস, কিন্তু জানো যখন তোমাকে কিস করছি তখন আমার খুব ভালো লাগছিল। একটু বাইরে আসবে? কেন? আরেকবার নিব মিষ্টিটা। শখ কত, হবে না প্লিজ। না তো। কিস না করলে ঘুম আসবে না। আগে ঘুমাতে কি করে? আমি আগে তো পাইনি ওই মিষ্টি, এখন আরেকবার পেতে চাই। হবে না। অনেক ভালোবাসি তো তোমাকে। যতই পাম দাও না কেন, কাজ হবে না। না না তো। কিস করব যখন বলছি তখন করবই। সে ক্ষমতা সে তোমার নেই, তুমি ঘুমাও। আচ্ছা, গুড নাইট। সবুর করো, সবুরে মেওয়া ফলে। তোমার সবুরে অনেক ভালোবাসা ফলবে। তোমাকে কোনো কিস করতে হবে না। আমি ফোনটা কেটে দিয়ে উঠে বসলাম। তখন দেখো কি করি। কি করতে দেবে না? আমি আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে নীলার রুমের দিকে এগিয়ে গেলাম। 2টা রুমের পর নীলার রুম। রুমের সামনে গিয়ে দেখি দরজা দেয়া। দরজায় হ্যাশবোন গোল, যা মোড়া দিলেই খুলে যাবে, যা বাহির থেকে হোক আর ভেতর থেকে হোক। আমি অনেক সতর্কতার সাথে দরজা খুললাম। রুমের লাইট বন্ধ করে দেওয়া। পা টিপে টিপে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা চোখ বুজে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে নীলার মুখ চেপে ধরলাম। নীলা ভয় পেয়ে গেল, চিৎকার দিতে যে তখন আমি বেড লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে দেখতে পেয়ে, না তুমি এখানে কেন? যাও, চলে যাও আমার রুম থেকে। আমি কত ভয় পাইছি বলো তো। তুমি কি যেন বলেছিলে? আমাকে কিস করা হবে না? চলে যাও, না হলে আমি কিন্তু চিৎকার করব। হে হে হা হা হা। আচ্ছা, চিৎকার করো, করলে সবাই আসবে, তখন তুমি কি বলবে? বলবো তুমি আমার ঘরে ঢুকে আমার সাথে অসভ্যতামি করছো। তখন তোমার সাথে আমার বিয়ে দেবে, তাই না? তাহলে চিৎকার দাও, যেন আজকে বিয়ে দেয়। তাহলে সবসময় তোমাকে পাবো আর আনলিমিটেড কিস করতে পারবো। তুমি এখন আমার সাথে কি করবে? দেখবে কি করি? না, তুমি যাও। আমার পাওনা দিয়ে দাও, চলে যাচ্ছি। না দিলে এখানে থাকবো। না দিলে জোর করে নেব। যাও তো, দেব না। আমি খাটে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা ভয় পেয়ে খাট থেকে নামতে যাবে, আমি অমনি হাত চেপে ধরলাম। কিস তো করবোই, যত দেরি করবে তত দেরি হবে। এখন কোনো সমস্যা হবে না। ওকে, সি নাও। আমি নীলাকে টেনে খাটে নামিয়ে নিলাম। 2 হাত চেপে ধরলাম। নীলা তো মুখ বন্ধ করে আছে, সর্বশক্তি দিয়ে মুখ চেপে ধরে আছে। আমি তখন ওর কাণ্ড দেখছি, চোখ বুজে আছে, এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে আছে। এভাবে কিস করা যাবে না, আর গেলেও কোনো ফিলিংস আসবে না। আইডিয়া,
আমি নীলাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, যখন মত নেই তখন আর জোর করব না। আমি মিথ্যা রাগ দেখিয়ে আসতে চলে আসতেছি আর ভাবছি কখন এসে আটকাবে। প্ল্যান মাফিক নীলা পেছন থেকে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। টোপ লেগেছে। তুমি যা ইচ্ছে তাই করো, অনেক কিস করো, যা মন চায় তাই করো, তবুও রাগ করো না। আমার পেছন থেকে জড়িয়ে ধরে ফোপাচ্ছে। আমি নীলাকে সামনে ফিরালাম। এই পাগল, কান্না করছো কেন? কোথায় যাচ্ছ? কোথাও না। কোথায় যাবো বলো? তোমাকে হারিয়ে ফেলবো না তো? চলে যাবে না তো আমার কাছ থেকে? আমি নীলা হাতটা শক্ত করে ধরলাম। এই হাত দুটি যখন ধরেছি ছাড়বো না। তোমার উপর রাগ করবো নীলা, অনেক রাগ করব, অভিমান করব, অনেক অভিমান করব। এসব রাগ অভিমান ছেড়ে চলে যাওয়ার জন্য না, আরো বেশি ভালোবাসা পাওয়ার জন্য। আমি রাগ করব দূরে থাকার জন্য না, কাছে পাওয়ার জন্য। অভিমান করে কথা বলা বন্ধ করে দেব, ওটা হারাবো বলে না, আরো বেশি আপন হবার জন্য। আমি একবার যখন তোমার হয়েছি, তোমার কাছে সারা জীবন থাকবো। যদি তুমি আপন করে রাখো তবুও থাকবো, আর যদি তাড়িয়ে দাও তবুও থাকবো, তবে অদৃশ্য হয়ে। সাথে সাথে নীলা আমার মুখ চেপে ধরলো। দেখো, আমি হয়তো স্বাভাবিকভাবে তোমাকে কিছু বলবো না, কিন্তু কোনো কষ্ট দেব না। কিন্তু সাংসারিক জীবনে যদি কোনো অন্যায় করি আর যদি মনের ভুলেও বলি আমাকে ভুলে যাও বা আমাকে একা থাকতে দাও, তখন তুমি কি করবে বলো তো? আমি জানি আমার নীলা কখনো বলবে না ওই কথা, তবুও যদি বলে তাকে ভুলে যেতে এত শক্ত করে জড়িয়ে ধরবো যে তার সমস্ত ক্রোধ ভালোবাসায় পরিণত হবে। তো আচ্ছা, আমি তো তোমার সাথে অনেক বাজে ব্যবহার করলাম, অনেক কষ্ট দিলাম, কিন্তু কোনো প্রকাশ কষ্ট, কোনো বাধা আসলো না যে তোমার পেতে? আর যে অন্যায় তার তো শাস্তিই পাইনি। শাস্তি পেতে চাও? আজকে থেকে ওইসব কথা কখনো বলতে পারবে না, কখনো মন খারাপ করে থাকতে পারবে না, কখনো কান্না করতে পারবে না। সবসময় মুখে হাসি থাকবে। সমস্ত কথাগুলো যা তোমায় কষ্ট দেয় সেসব আমার সাথে শেয়ার করতে হবে। সবসময় আমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে হবে, বকা দিতে হবে। জানো, তোমার ওই রাগী মুডটাকে না বড্ড বেশি ভালোবাসি। যখন তুমি আমাকে বকা দাও তখন খুব ভালো লাগে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাকে অনেক আদর দিতে হবে, অনেক। সারাদিন যখন মন চাইবে তখন পাপ্পি দিতে হবে। এই হলো তোমার শাস্তি। এটা শাস্তি না ভালোবাসা? তো যারা নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে কিভাবে শাস্তি দেব? তার কিছু হলে আমি কি ভালো থাকবো? নীলা তখন আমার চোখের দিকে তাকালো, আস্তে আস্তে নিজের সমস্ত ভর আমার উপর ছেড়ে দিল। আমার গলায় দুই হাত দিয়ে আমার মাথাটা নিচু করে আবারও সেই সুস্বাদু মিষ্টি দিয়ে দিল। তবে এবার অনেকক্ষণ ধরে কিস করলো। একরকম হাঁপিয়ে গেছে আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম। ব্যাস ব্যাস, আর চাই না, পেট ভরে গেছে। মন, তোমাকে দেখে মন ভরে না, আর কিস করে কি মন ভরে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমিয়ে পড়ো। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, মন চায় তোমার কাছে থাকি, আর তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও। বিয়েটা হোক তখন হবে। লক্ষ্মীটি, একটু ওয়েট করো, যাও গিয়ে ঘুমাও। গুড নাইট। গুড মর্নিং। মর্নিং? 2 বাজে, আর আমি সবার আগে উইশ করলাম। পাগল একটা। আমি আবার চুপি চুপি নিজের রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে বসে আয়নার দিকে তাকিয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম নিজেকে আয়না দেখে। এটা তো মুখ না, যেন কোনো পেন্টিং করা, কোনো চিত্রকলা। কে করতে পারে? আমি রাগে রাগে বাইরে এসে দেখি 3 পাণ্ডব বসে বসে গল্প করছে আমাকে দেখে। নীলাপু, তোমার বিয়েতে কি কোনো জোকার বলেছো? কই না তো। তাহলে জোকার আসলো কই থেকে? জোকার কাকু, আপনি রং নাম্বারে এসেছেন। বলো, কে করলো এই অবস্থা? কণ্ঠটা চেনা চেনা লাগছে, কোন জায়গায় শুনেছি। ভালোই ভালো বল কে করেছে, না হলে কিন্তু আমি তোদের ছাড়বো না। এনা কণ্ঠ ভাইয়ার মতো, বলো। দেখ, আমি কিন্তু রেগে যাচ্ছি। তখন আম্মু আসলো, এসে তো তিনিও হাসছেন। আম্মু, বলো তো কে করেছে? এরা কেউ শিকার হবে না। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তোদের সাথে বকে কোনো লাভ নেই।
ঠিক আছে, এক মাগে শীত যায় না, আমি দেখে নেব। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির আসলাম। আমার মুখে কালি দেওয়া, আমি ছাড়ছি না। আমি কি ওদের থেকে দূরে একটা চেয়ারে বসলাম। কেমন দিলাম? প্রমাণ কর কে দিছে। আমি শুনে ওদের দিকে তাকালাম পর্যন্ত না, চুপচাপ মুখ ভার করে ফোন চালাচ্ছি। আম্মু খেতে দিছে, খেয়ে নে। কিন্তু আমি উঠে চলে আসলাম আমার রুমে, বসে বসে গেম খেলছি। আর ওদিকে ও মনে হয় রাগ করেছে। ওসব করা ঠিক হয়নি। আরে না, কোনো ছক করছে, কেউ যেন শিকার হবে না যে। চলো আরো পেছনে লাগি। যদি রাগ করে? কিছু হবে না। আমি ফোন গেম খেলছি, তখন ওরা রুমে ঢুকলো। কিরে, গেম খেলিস নাকি? বলেই ফোন টেনে নিল। কি চাস তোরা? সকালে মুখে কালি দিছিস, এখন আবার বিরক্ত করছিস। চলে যেতে বললেই হয়, এভাবে তাড়াচ্ছিস কেন? আমি তো এসে তোদের সবার বোঝা হয়ে গেছি, বিরক্তের কারণ হয়ে গেছি। দেখি সাথে সাথে তিনজনের মুখ কালো হয়ে গেছে। ভাইয়া, আমি বুঝতে পারিনি, সরি। আর মজা করব না। আমি না মজা করে কালি দিছি। আসলে তোকে না রাগাতে ভালো লাগে, কিন্তু অত রেগে যাবি বুঝতে পারিনি। আর বিরক্ত করব না। নে তুই গেম খেল, চলে যাস নে যেন। সরি, আমি তোমার মুখে ওসব করেছি। প্লিজ ক্ষমা করে দাও। স্নেহা কিছু করেনি, আমি সব করেছি। আমি কখনো করব না। এদিকে কি কেঁদে দিল। নীলা স্নেহার চোখে পানি চলে আসছে। স্নেহা কান্না করতে করতে চলে গেল। সারা ওর সাথে গেল। আমি সরি, আর মজা করব না, কথা দিচ্ছি। প্লিজ বাসা থেকে যেন যেও না। যদি বলো আমি চলে যাব। বুঝতে পারিনি বেশি হয়ে গেছে। আরে আমি তো মজা করে বলেছি, তোমরা কেন সিরিয়াসলি নিচ্ছ? আমি কেন এই সামান্য বিষয় নিয়ে রাখবো? আজব তো। সত্যি তো? পিওর সত্যি। তুমি রাগ করলে খুব ভয় হয়। আমি তখন নীলাকে খাটে টেনে নিলাম। কি করছো? কেউ চলে আসবো তো, ছাড়ো তো। গুড মর্নিং কিস দাও। স্নেহা কান্না করছে, আগে ওরে সরি বলো, তারপর দেব। সত্যি তো? সত্যি। অনেক দিতে হবে কিন্তু। অনেক দেব। এবার ছাড়ো, চলো। আমি ছেড়ে দিলাম। তারপর স্নেহা রুমে গিয়ে দেখি বোনটা আমার খাটে বসে কান্না করছে। স্নেহা, সরি, আমি আর তোর সাথে কখনো মজা করব না। চলে যাস না তুই। আমি বুঝতে পারিনি তুই বিরক্ত হয়ে যাবি। এই পাগল মেয়ে, আমি কি রাগ করেছি নাকি? আমিও তোদের মতো মজা করেছি। তুই কান্না করছিস কেন? তুই যে বকা দিলি। তো আমার বকে কান্না করে দিলি? বাবা, কান্না করে তো পুরো রানু মণ্ডলের মতো লাগছে। ফোনটা কই, কয়েকটা ছবি তুলে নে। জানিস, আমি শুধু জানতাম আমার ভাই আছে। যখন পাশের বাসার ওরা দুজন ভাই বোন ঝগড়া করত, মারামারি করত, তখন আমি দেখতাম, খুব হিংসে হতো। মাঝে মাঝে কান্না করতাম আর তোকে খুঁজতাম। আম্মু আমাকে বোঝানোর জন্য বলতো, তোরও একটা ভাই আছে, দেখিস সেও একদিন ফিরে আসবে। তখন থেকে ভাবতাম, যখন তোকে ফিরে পাবো তখন তোর সাথে এভাবে মজা করব, তোকে এভাবে জ্বালাবো, সারাক্ষণ হেনস্থা করব। আর তুই ফিরেও আসলি, কিন্তু দেখ, বুঝতে পারিনি যে তুই রাগ করবি। আর কখনো এমন করব না। আমি তখন স্নেহার চোখের পানি মুছে দিচ্ছি। এই, তোর ভাই কারোর উপর রাগ করে না, আর তার বোনের উপর তো না। আমিও মজা করেছি। তুই আমাকে এভাবে সারাক্ষণ বিরক্ত করবি, অনেক জ্বালাবি, কান্না করবি না। কেন কাঁদছিস? আমি কিন্তু কান্না পছন্দ করি না। আচ্ছা, কানবো না। মন ভালো হয়েছে? না না না, মন ভালো হয়নি। ফেরা কি? তখন দেখি নীলা পেছন থেকে নানা করে ইশারা করছে। তুই নানা করছিস কেন রে? নীলা তোকে কি ইশারা করছে সত্যি সত্যি করে বল, মিথ্যা বলবি না। জানি না, তবে না বলতে বলছে। ও, বেশ কানেকশন। না বলতে বলেছে আর না বলছিস? না মানে, আসলে কি জন্য না বলতে বলেছে তুই বুঝবি না, তবে কথা দেওয়া আছে, এটুকু মাথায় রাখা উচিত। বুঝিয়ে বলতো, আমি বুঝতে পারছি না। কিচ্ছু না। তখন আম্মু আসলো। তোরা খাবি তো? রুমে কি করছিস? এখানে রাজ্জাক সাবানার করুণ কাহিনী হচ্ছিল, আর তুমি এখন আসলে ফুপুমা। কি? কিছু না, চলো তো, আমার ক্ষুধা লাগছে। আমরা খেয়ে নিলাম।
তবে সুযোগ খুঁজতেছি নীলা কই। পাওনা জিনিস নিয়ে নিতে হবে। যাই হোক, নীলাও বুঝতে পেরেছে, সেজন্য আমু যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। নীলা আম্মুর সাথে রান্নাঘরে ঢুকছে রান্না করতে। তখন আমি রান্নাঘরে গেলাম। আমু নানু ডাকছে। কি ওষুধ খুঁজে পাচ্ছে না নাকি? ম্যাক, তুই মাংসটা দেখ, আমি আসছি এক্ষুনি। তো আমিও যাই। না না, মাংস পুড়ে যেতে পারে। কই যাবে? আম্মু চলে যেতে আমি নীলাকে একটা নিজের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরলাম। এই রান্নাঘরেটা, যখন তখন কেউ চলে আসবে, ছাড়ো তো। না, আমার থেকে পালাচ্ছ কেন? প্লিজ ছাড়ো, আমি পরে সব মিটিয়ে দেব। পরেরটা পরে, আমি এখন চাই, এখন। প্লিজ। কাজ হচ্ছে না। দেবে নাকি আমি জোর করে নেব? চোখ বন্ধ করো। ঠোঁটে কিন্তু। চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। তখন নীলা নাকটা আমার নাকে ঘষে দিল। ওই আম্মু চলে এসেছে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সরে আসলাম। তাকিয়ে দেখি কেউ নেই। তখন নীলা দৌড়ে চলে গেল। দরজার কাছে গিয়ে সুযোগ পাই তখন দেখবে, চিটিং করার মজা বুঝাবো। ওয়েট করে আছি। তখন আম্মু আসলো। তুই কি করছিস? কই, আমি তো চিনি নিতে আসছি। চিনি নিয়ে কি করবি? ফেস প্যাক বানাবো। হাত দে। আমি হাত দিলাম। আম্মু তখন আমার হাতে খানিক চিনি দিল। আমি চিনি হাতে নিয়ে চলে আসলাম। কি আর করবো, চিনিগুলোই খেলাম। আসছিলাম ভালোবাসার মিষ্টি খেতে, আম্মু দিল চিনি ধরিয়ে হাতে। কি আর করবো, এও মিষ্টি খাই, দুধের স্বাদ গোলে মিটাই। আমি রুমে এসে আবার গেম খেলছি। তখন খানিক বাদে নীলা আমার পেছনে এসে আমার জড়িয়ে ধরলো। কিচ্ছু বলার আগেই আমার সামনে এসে কয়েক সেকেন্ড কতগুলো কিস করে দৌড়ে চলে গেল। কোনো কথা বললো না। বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু। ঝড়ের মতো এসে চলে গেল। তখন আবু বাসায় আসলো, তাই আমি বাইরে গেলাম। আম্মু বিয়ের কথা বললো। সবকিছু শুনে আবু 2 দিন পর বিয়ের দিন ঠিক করলো। 2 দিন পর বিয়ে হয়ে গেছে। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়েছি। ভেতরে যাব, কিন্তু সামনে দাঁড়ানো রক্ষী। টাকা না দিলে ভেতরে যেতে দেব না। কিসের টাকা? ট্যাক্স। বাসর ঘরে যেতে কি ট্যাক্স লাগে? দিবি কিনা বল। এই নে, পাঞ্জাবির পকেটের কোণে পড়ে থাকা 1 টাকার একটা কয়েন দিলাম। আমি কি ফকির যে কয়েন দিয়ে ফকির বিদায় করছিস? তো টাকা চাইলি যে? কর করে 2টা 1000 টাকার নোট দে। না দিলে ছাদে গিয়ে ঘুমাবি। আমার কাছে নেই। কত আছে? 1000। তাই দে। আমি টাকা দিলে দরজা খুলে দিল। জানি টাকা না দিলে পেঁচাল বাঁধাবে, তাই দিয়ে দিলাম। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমারই যেন নার্ভাস লাগছে। প্রথম তো, পরের বার ঠিক হয়ে যাবে। আমি এগোতে নীলা নেমে আসলো। আমারে সালাম করার উদ্দেশ্যে নিচে হলো। তখনই আমার পা জড়িয়ে ধরলো, আবার কান্না করে দিচ্ছে। আমি তাড়াতাড়ি তুলে নিলাম। কি শুরু করলে আবার? ক্ষমা করে দিছো তো আমাকে? তুমি জানো না, আর আমাদের তো সব মিটে গেছে। তারপর তুমি কেন আবার? আমি কিন্তু ওইসব পছন্দ করি না। নিজেকে ক্ষমা করতে পারছি না, কি করব? ভালোবাসো আমাকে, অনেক ভালোবাসো, দেখবে নিজেকে ক্ষমা করতে পারছো। বাসি তো, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে যদি যাই তো ভালোবাসলাম কেন? আর তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি তো আমার ম্যাম সাহেব। যদি কখনো অন্যায় করে অনেক নিরো, কিন্তু কথা বলা আর ছেড়ে যেও না। তোমার কি মনে হয় আমি ছেড়ে চলে যাব? না, কখনো না। আর আমি যদি কখনো যেতে চাই, যেতে দেবে না। রাগ করলে শক্ত করে জড়িয়ে ধরো, দেখবে আমার রাগ ভেঙে যাবে। রাখতেই দেব না। আই এম দ্য হ্যাপি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। কেন? তোমাকে পেয়ে। আমিও। আজকে থেকে কিন্তু আমার সব দায়িত্ব তোমার। আমারে হাসাবে, কাঁদাবে, রাগাবে, রাগ ভাঙাবে, আর অনেক ভালোবাসবে। আচ্ছা, তারপর কিছু ফরজ নফল শেষ করে খাটে বসলাম। এবার কি বলো তো? 1টা বাজে, ঘুমাতে হবে। কি ঘুম? তাও এখন? তো ঘুমাবে না? তবে সকালে। এখন কি করবে? জানো না? জানি না। আচ্ছা, তুমি ঘুমাবে কোথায়? এখানে। কেন?
আমার বর যে তুমি, আর বরের বুকে ঘুমাতে হয়। কে বললো? বলা লাগে না, আমি জানি। আদর? জোর করে নিলে কি করবে? নাও না, আজ আর পালাবো না। তো কি করবে? না, অনুভব করব। কিভাবে? তুমি হয়তো রাগ করতে যে তোমার কাছে আসতাম না তাই, কিন্তু তুমি হয়তো জানো না নীলা তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছিল। তোমার কাছে আসলে কোথাও যেতে মন চাইতো না, কিন্তু বিয়ে হয়নি সেই ভয়ে রাতে দাঁত কামড় দিয়ে তোমার থেকে সরে যেতাম। এখন তো আর যাবে না, আর এখন তো তুমি আমার বউ। তোমার মুখে বউ ডাক শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়। কেন? বুঝবে না। লাইট বন্ধ করি? না, থাক। কেন? দেখবো আমার বরকে। আমি কিছু বলার আগে মেঘ আমার উপর উঠে বসলো। এই ঠোঁট আমার, এই নাক আমার, এই বুক আমার, তোমার সবকিছু আমার, শুধু আমার, শুধু আমার, অন্য কারো না। কথা বলতে দিল না, আমার ঠোঁটে আঙুল রাখলো। আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসলো। কারোর গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। নীলা ঘামছে, কাঁপছে, তার গোলাপি ঠোঁট। সে আস্তে আস্তে আরো কাছে চলে আসলো। অনেক কাছে এসে আমার ঠোঁটের সাথে তার গোলাপি ঠোঁট এক করে দিল। জানি না কতক্ষণ রাখছিল। আমি আবারও হাফিয়ে ছাড়িয়ে নিলাম। আচ্ছা, আমার ডায়াবেটিস হবে না তো? কেন? এত সুস্বাদু মিষ্টি খেলে হলে হবে। এখন থেকে সব তোমার, যা মন চায় তাই করবে। আবার নীলাকে টেনে নিলাম, আর নীলা হারিয়ে গেল আমার বুকে। বন্ধুরা, পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পুরো গল্প কেমন লাগলো জানাবেন। অনেকে আছেন যারা লাইক কমেন্ট কিছু করেননি, তারা অন্তত শেষ পার্টে বলুন কেমন লাগলো। অনুপ্রেরণা না পেলে লিখতে মন চায় না। যদি সাপোর্ট পাই তাহলে আমার জীবনের প্রথম লেখা অন্য একটা আইডিতে আছে। আপনাদের মতামত পাইলে সিনের আপুর যখন ক্রাশ গল্প খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।